নৌরঙ্গপুর গ্রামে মোহন নিজের পরিবারের সাথে থাকে। মোহন সবজি বিক্রি করে নিজের সংসার চালাতো। তার স্ত্রী রত্নাও তার সাহায্য করত আর বাড়ির বাইরে ছোট্ট একটা খালি জায়গায় টমেটোর চাষবাস করে। মণি আর করণও এই কাজে নিজের মা রত্না সাহায্য করে। নাও বাবা, আমরা টমেটো ভেঙে এনেছি। আজকে এই কটাই টমেটো বেরিয়েছে নাকি? হ্যাঁ বাবা, এমনি টমেটোগুলো খুব কাঁচা ছিল, সেইগুলো আমি ওই জন্য নিইনি। তা ভালো করেছো। এইবার আমাদের কাজ সঠিক চলছে, সেই জন্য মনির বিয়ে করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমিও তো এটাই ভাবছিলাম। আমি বড়দার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি মনির বিয়েটা দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক হবে। মোহনও সবজির ঠেলাটা সাজালো আর সবজি বিক্রি করতে চলে যায়। বিকেলবেলা মোহন খুব খুশি খুশি বাড়িতে ফেরে। তক্ষুনি রত্না জিজ্ঞেস করে, কি হলো, আজ তো খুব খুশি মনে হচ্ছে। আরে হ্যাঁ, খুব খুশিরই তো কথা। বলো না কি হয়েছে। 10 টাকা কিলো বিক্রি হওয়া টমেটো আজকে 100 টাকাতে বিক্রি হয়েছে গো। কি, সত্যি? হ্যাঁ, আজকে আমি সমস্ত টমেটো 10 গুণ দামে বিক্রি করেছি। এবার আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এটা তো খুবই খুশির কথা। হ্যাঁ, এবার আমাদের সমস্ত কাজ ঠিকঠাক চলবে আর আমরা মনির বিয়েটাও ভালো করে দিতে পারবো। সে আর তার পুরো পরিবার খুব খুশি হলো। কিন্তু এই খুশি শুধু 2-3 দিনের ছিল। একদিন বিকেলে গ্রামের জমিদার ধনরাজ এলো। এই যে মোহন, মোহন, আরে কোথায় তুমি? বাইরে এসো একটু। আগে এখনই আসছি প্রধান মশাই। শুনলাম যে তুমি আজকাল নাকি খুব বড় লোক হয়ে গেছো। হ্যাঁ, কি প্রধান মশাই, আপনি কি আজে বাজে কথা বলেন? টমেটো বিক্রি করে কে বড় লোক হতে পারে বলুন তো? আরে কেন ভাই, তোমার কাছে এত টমেটো রয়েছে যে তাও তুমি নিজেকে বড় লোক মনে করছো না? কদিন আর দাম বেড়ে থাকবে, আর এই টমেটোর গাছও তো খুব বেশি নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো আর অর্ধেক টমেটো আমাকে দিয়ে দাও তো দেখি। এত বড় লোক হয়ে আপনি গরিবের পেটে কেন লাথি মারছেন? এই বেশি কথা বলো না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামান্য টমেটোর জন্য আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আরে এর কোনো সামান্য টমেটো নয়, এর জন্য তোমাকে গুণখাত দিতে হবে। এইটুকু বলে জমিদার ধনরাজ ওখান থেকে চলে যায়। 2-3 দিন এইভাবেই কেটে যায়। যাও বাবারা, আবার টমেটো তুলে নিয়ে এসো যাও, আমি আমার সবজি ঠেলা গাড়ি তৈরি করি। কিন্তু যখন তারা গিয়ে দেখতে পেল, তখন দুজনই খুব অবাক হলো, কারণ ক্ষেতে টমেটোই ছিল না আর সমস্ত গাছ গায়েব ছিল। দুজনই বাড়ি এলো আর বাবাকে বলল, বাবা, বাবা, তাড়াতাড়ি এসো। কি হলো, তোমরা দুজনে তো ভয় পেয়ে রয়েছো কেন? বাবা, ক্ষেতে একটাও টমেটো নেই। কি? এটা কি করে হতে পারে? ওখানে গিয়ে দেখতে পেল যে পুরো ক্ষেত একেবারে খালি ছিল। এই সব কিছু সেই জমিদারই করেছে। সেই নিশ্চয়ই রাগের চোটে এই ছোট্ট ক্ষেতটা খারাপ করেছে। আমরা এটা দিয়েই তো পরিবার পালছিলাম গো, কিন্তু ও এটা সহ্যই করতে পারছিল না। আমি যদি সেদিনে প্রধানের কথাটা শুনে নিতাম তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না গো। হ্যাঁ, যদি অর্ধেক গাছের টমেটো ওকে দিয়ে দিতে তাহলে আমাদের এই ক্ষেতের এই অবস্থা হতো না গো। এখন কি করি? আমরা নিঃস্ব হয়ে পড়লাম যে মনির বিয়েও খুব তাড়াতাড়ি কাছে চলে এসেছে। ওর বিয়ে আমরা কোথা থেকে আর কিভাবে দেব? এখন কেঁদে কোনো লাভ হবে না, যা হওয়ার ছিল সেটা হয়েছে। হ্যাঁ বাবা, সেই জন্য এখন আমাদেরকে আগের কথা ভাবতে হবে। বাবা, তুমি তো সবসময় বলো যে কেউ আমাদের হাত থেকে যে কোনো কিছু কাটতে পারে, কিন্তু আমাদের ভাগ্যেরটা কাটতে পারবে না, তাই না? পুরো পরিবার বাড়িতে চলে আসে। জমিদার নিজের বাড়িতে খুব খুশি খুশি ঘুরছিল। তক্ষুনি তার স্ত্রী তাকে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে গো, আজ সকাল সকাল পাখির জায়গায় তুমিই চিৎকার করছো? আজকে ব্যাপারটাই তো সেরকম। তুমি এইভাবে বলো না গো, চুপচাপ বলো এটা কি হয়েছে। একবার স্টোর রুমে গিয়ে দেখে আসো। জমিদারের বউ স্টোর রুমে গেল আর সেও তার পিছু পিছু আসে। পুরো স্টোর রুম লাল লাল টমেটোয় ভরা ছিল। তার স্ত্রী এটা দেখে অবাক হলো। হ্যাঁ, আমাদের কাছে এতগুলো টমেটো কোত্থেকে এলো? আমরা তো খুব ধনী হয়ে গেলাম। এই সব কিছু আমার বুদ্ধির খেলা গো। তাও বলো
বলো না, তুমি এতগুলো টমেটো কোত্থেকে আনলে? আরে এখন এটা বলার কোনো দরকারই নেই। তোমার যত টমেটো লাগবে তুমি নিয়ে নিতে পারো, আমি বাদবাকি টমেটো বাজারে গিয়ে বিক্রি করে দেব। ঠিক আছে, 4টে টাকা বাড়িতে আসবে। মোহনের পরিবার খুব দুঃখী ছিল। তার স্ত্রী ওকে বোঝাচ্ছিল, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও গো, কেন এত চিন্তা করছো? আমি ভুলতে পারছি না, আমি আমার মেয়ের বিয়েটা ভুলতে পারছি না গো। বাবা, আমরা বাজার থেকে টমেটোর গাছ কিনে আবার চাষবাস করতে পারি। যতক্ষণ তুমি সবজি বিক্রি করবে ততক্ষণে আমরা আবার চাষ করে নেব। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথাই বলেছ, আমাদের আবার জমি চাষ করতে হবে। আমার মনে হয় যে আমাদেরকে আর দেরি করা উচিত নয়। সবাই মিলে গাছ লাগিয়ে দেয়। মোহনের আবার সেই দিনচর্চা চালু হয়ে যায়। ও সবজি বিক্রি করতে শুরু করে আর টমেটোর আসার অপেক্ষা করতে লাগে। এবার গাছে দেখছি টমেটো এসেছে। হ্যাঁ, কিন্তু কিছুদিন পর্যন্ত সবজি বিক্রি করা বন্ধ করতে হবে, কারণ মনির বিয়ে, সমস্ত কাজ করতে হবে গো। হ্যাঁ, আমি দিনের বেলায় সব টমেটো বিক্রি করে দেব আর ধুমধাম করে মেয়ের বিয়ে দেব, আর কয়েকটা টমেটো বাড়ির জন্য রেখে দেব, বুঝেছো? কিন্তু ভাগ্যে কি লেখা ছিল কে জানে। সেই দিনই রাত্রিবেলা খুব জোরে তুফান চলে আসে, যার কারণে টমেটোর চাষবাস খুব খারাপ হয়ে ওঠে, যাতে সমস্ত ফসল খারাপ হয়ে যায় আর পাকা টমেটো খারাপ হয়ে যায়। যখন সকালে রত্না উঠে দেখলো আর মোহনকে আওয়াজ লাগালো, আরে শুনছো, তাড়াতাড়ি এসো। আবার কি হলো? সকাল সকাল চিৎকার করছো কেন? দেখো, আমাদের সমস্ত ফসল খারাপ হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি। হায় ঈশ্বর, এমন ক্ষতি কেন করলে? বারবার গরিবদের কেন অসুবিধায় ফেলছো? এখন কি হবে? কি করব আমরা? বাবা, এবার আমরা কি করব? যা ঈশ্বরের ইচ্ছা তাই তো হবে বাবা। সবাই খুব মন খারাপ করে নেয় আর নিজের বাড়িতে এসে যায়। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না গো। 2 দিনে মনির বিয়ে আছে। কিছু টমেটোরে আশা করেছিলাম, কিন্তু এখন আমাদের কাছে টাকাই নেই যে। হ্যাঁ, এটাই তো আমি ভাবছি যে এবার কি হবে। তক্ষুনি দরজায় জমিদারের বউ মেনকা আসে আর বলে, মনি আমারও মেয়ে, সেই জন্য এখন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি চলে এসেছি। আপনি আমাদের গরিবের ঘরে, আপনাদের থেকে ধনী কেউ নেই, আপনারা অনেক ধনী। আমি আপনাদের সামনে খুবই ছোট, কারণ আমার বর আপনাদের সাথে যাই করেছে সেটা আমাকে খুব ছোট করে তুলেছে। প্রধান মশাই আবার কি করলো? উনি তোমাদের ক্ষেত থেকে টমেটো চুরি করে ফেলেছে। আমাদের সন্দেহ ঠিক ছিল। হ্যাঁ, আমি এটা জানতাম না, আমি আজই জানতে পেরেছি। আর লোভের ফল তো খারাপই হয়, সেজন্য আমাকে নিজে আসতে হলো। কি হয়েছে, সব ঠিক আছে তো? যতগুলো টমেটো চুরি করেছিল সব গলে গেছে। তোমাদের লোকসানের ভরপাই করতে এসেছি, কিন্তু এতে আপনার কোনো দোষ নেই। তাহলে এই কষ্টটা আপনি কেন নিতে চাইছেন? কিছু টাকা আপনি রেখে নিন। মনি এখন আমারও মেয়ে, আর তার বিয়ে খুব ভালো করে করান। মোহন আর রত্নার বারণ করা সত্ত্বেও মেনকা লোকসানের পয়সা দিয়ে দেয় আর ক্ষমা চেয়ে বাড়িতে চলে যায়। কি ভালো ইনি, সত্যি খুব ভালো। আর ওনার স্বামী দেখো কত বদমাস। ভগবান আমাদের সাহায্য করেছেন, এখন আমরা মনির বিয়ে ভালো করে করাবো। সবাই খুব খুশি হলো। পরের দিন সকালবেলা, আজকে আরো সবজি বিক্রি করে আসি, তাহলে কালকে আর যাবো না আমি। হ্যাঁ, কাল তো বিয়ে, কাল কি করে যাবে? মনি দরজা পর্যন্ত গেল আর চিৎকার করলো, মা, বাবা, তাড়াতাড়ি এসো, এটা কিরকম চমৎকার হয়ে গেল। দুজনই বাইরে গিয়ে দেখলো, তখন অবাক হলো, কারণ ওদের ছোট্ট ক্ষেতে টমেটোর বৃষ্টি হচ্ছিল। ওখানে অনেক বড় টমেটোর পাহাড় তৈরি হলো। এটা দেখে সবাই খুব খুশি হলো। কেউ ঠিক কথাই বলেছিল যে ঈশ্বর যখন দেয় সবকিছু উজাড় করে দেয়। হ্যাঁ, ভগবান আমাদের সততা আর প্রয়োজন দেখার পরই টমেটোর বৃষ্টি করিয়ে দিলেন। তক্ষুনি ওরা পেছনে ঘুরে দেখলো, তখন ঘরেও টমেটোর বৃষ্টি হচ্ছিল। মোহন টমেটোর ঢের বাজারে বিক্রি করে দিল।
মোহন অনেক হাজার টাকা টমেটো বিক্রি করে রোজগার করেছিল। জমিদার যখন এই কথাটা জানতে পারে তখন সে নিজেকে দোষী মানে আর কখনো চুরি না করার প্রণ নেয়। পরের দিন মনির বিয়ে খুব ভালো করে হয়ে গেল। মোহন এখন খুব ধনী হয়ে গেল। এখন সবাই হাসি খুশি থাকতে শুরু করে। নন্দন একজন কৃষক ছিল। ও নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত, আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাহ বাহ, গোলু মলু সব সবজি নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো, আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার ক্ষেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার ক্ষেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল। আমি এখন এত অল্প সবজি বেচে আর কত টাকাই বা কামাবো? হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা, আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা। এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও। নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে, ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদুর টমেটো চারা দিয়ে গেছেন? উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো। যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল। ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল।
আর নন্দনের ছোট্ট বাড়ি এখন দোতলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো, ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে। ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, এই নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস, আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ। বলু বলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিক এসেছে পথে। তুই তোর বউকে যদি চাস তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে, আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল, আর ওর মুখে হাসি ফুটল। আমি দেব, আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যে গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো, আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। আরে আরে, কি বলু বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো, আর গাছের শিকড় ভোলু মোলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও। গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মোলুকেও মাটিতে ঢুকিয়ে দিল। আর আমাদের কেউ বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো, আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো। কবিতা আর কৃষ্ণের ঘরের বাইরে ওদের ছোট্ট একটা ক্ষেত ছিল, যেখানে কৃষ্ণ টমেটো চাষ করত। আরে শুনছো, এবার খেতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি, শুধু একটু জল ঢালছি। যখন কৃষ্ণ খাবার খেতে বাড়িতে এলো, কখন থেকে তোমাকে ডাকছি, এতক্ষণে তো সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আর কি করব, সব গাছে ভালো করে জল না ঢাললে ভালো টমেটো কি করে ফলবে। চলো তাড়াতাড়ি খেতে দাও, ব্যবসায়ী আসবে টমেটো কিনতে। ঠিক আছে ঠিক আছে। কবিতা কৃষ্ণকে খেতে দিল, আর কৃষ্ণ খেতে শুরু করে দিল। ওর খাওয়া শেষ হলো, আর তখনই সেখানে এক ব্যবসায়ী এলো। আরে ভাই কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ আসছি। এ বছর বাজার খুব চড়া, আমি টমেটো কি 15 টাকা কিলো দরে কিনতে পারি? এ তো অনেক দাম দাদা। হ্যাঁ ভাই, এখন এই দাম চলছে, দেখে নাও। কিন্তু শহরের বাজারে তো 30 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে টমেটো। আরে বাজারে বেচলে লোকসানও তো হয়, কত টমেটো নষ্ট হয়ে যায়, সেগুলো কেউ কেনে না। তারপর টমেটো বেচার জন্য যে লোকটা দাঁড়িয়ে থাকে তার মাইনে অনেক খরচা আছে কৃষ্ণবাবু, তুমি বুঝবে না।
কিন্তু দাদা 15 টাকা তো খুবই কম দেখছি। দেখো ভাই, খুব বেশি হলে আমি তোমায় 17 টাকা দিতে পারি, ভেবে দেখো তোমার পোষায় তাহলে দাও। কৃষ্ণ হতাশ হয়ে গেল, কিন্তু ওকে টমেটো বেচতেই হতো। ঠিক আছে দাদা, ঠিক আছে দিয়ে নিন। কত কিলো আছে টমেটো? এই 200 কিলো মতো। ঠিক আছে ভাই, 17 টাকা করেও হলে 3400 টাকা হচ্ছে। এ নাও। ধন্যবাদ দাদা। ওই ব্যবসায়ী সব টমেটো নিয়ে চলে গেল, আর কৃষ্ণ হতাশ হয়ে বাড়ি ফিরল। কি হলো, সঠিক দাম পেলে না নাকি? শহরে টমেটো 30 টাকা কিলোই বিক্রি হয়, আর আমি শুধু 17 টাকা পেলাম। এটা তো অন্যায়। কিন্তু টমেটো যদি না বেচি তাহলে তো খারাপ হয়ে যাবে। তাহলে তুমি টমেটো নিজেই শহরে গিয়ে বিক্রি করছো না কেন? আরে যদি আমি শহরে যাই তাহলে আমরা ক্ষেতের খেয়াল রাখবে। সব আমি দেখে নেব। কিন্তু কি করে? তুমি বাড়ির কাজ করবে নাকি ক্ষেত সামলাবে? তুমি চিন্তা করো না, আমি সকালে সব কাজ করে তারপর ক্ষেতও সামলে নেব। এমনিতেও তুমি আমায় ভালো করে চাষবাস শিখিয়েছো। ও তো ঠিক, কিন্তু আমরা কি করতে পারবো? চেষ্টা তো করতেই পারি না। হ্যাঁ, এই কথাই রইল। কবিতা টমেটো চাষ করবে, আর কৃষ্ণ সেই টমেটো শহরে বিক্রি করে আসবে। 1 সপ্তাহ পরে নতুন টমেটো হলো, আর কৃষ্ণ সব টমেটো টেম্পোতে ভরে নিল। আজ প্রথম দিন, আশা করি সব ভালোই হবে। অবশ্যই ভালো হবে, তুমি চিন্তা করো না। কৃষ্ণ শহরের বাজারের পথে রওনা দিল। সেখানে পৌঁছে সে টেম্পোতেই টমেটো বেচা শুরু করে দিল। আরে নাও নাও, তাজা তাজা টমেটো, তাজা রসালো লাল লাল টমেটো, এই নাও নয় নাও, মাত্র 30 টাকা কিলো। 30 টাকা কিলো। 30 টাকা কিলো? হ্যাঁ দিদি। অন্য দোকানে তো 35 টাকা কিলো। আমি তোমার থেকেই নেব, আমাকে 2 কিলো দিয়ে দাও। আমাকেও 2 কিলো। আমাকেও 1 কিলো দাও। আর দেখতে দেখতে কৃষ্ণর টেম্পোর সামনে মহিলাদের ভিড় জমে যায়। মাত্র 4 ঘন্টায় তার কাছে শুধু কিছু টমেটোই পড়েছিল। টমেটো আছে কি? মাত্র 4 কিলো আছে, 4 কিলো। সব আমাকে দিয়ে দাও। শহরের লোকেরা তাজা রসালো টমেটো কম টাকায় পেল, আর তাই তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। তারপর কৃষ্ণ সেই টেম্পোতেই গ্রামে ফিরল। কৃষ্ণ টেম্পোওয়ালাকে 1000 টাকা দিয়ে দিল। আরে কবিতা, খুব ভালো দিন ছিল আজ। সব টমেটো বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে 250 কিলোর জন্য 7500 টাকা পেয়েছিলাম। 1000 টাকা টেম্পোওয়ালাকে দিয়েছি, তাহলে রইল 6500 টাকা। বাহ, আজ তো খুব মজা পেলাম। এ তো দারুণ ব্যাপার। আজ আমি একটা জিনিস দেখলাম, যে শহরের মহিলারা টমেটো কেনার সময় শুধুমাত্র লাল লাল টমেটোই বেছে নেয়। তাহলে আমাদের কিছু একটা করতে হবে টমেটোগুলোকে আরো লাল করার জন্য। ইউটিউবে খুঁজবো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। কৃষ্ণ ইউটিউব সার্চ করলো, আর সে একটা ভিডিও পেল। তাহলে এই পাউডারটা ছড়াতে হবে টমেটো গাছে। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যাবে? শহরে কোথাও না কোথাও তো পাওয়া যাবেই। ঠিক আছে, কাল তুমি চলে যাও আর খুঁজে নিয়ে এসো। ঠিক আছে। পরের দিন কৃষ্ণ শহরে এলো, আর ওই ফার্টিলাইজারটা কিনে নিল। দাদা, এর থেকে কোনো ক্ষতি হবে না তো? আরে দাদা, বেশি ঢেলে দেবেন না, যতটা প্যাকেটে লেখা আছে ততটাই দেবেন। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ ওই কেমিক্যাল ফার্টিলাইজারটা নিয়ে নিজের বাড়ি ফিরল। কবিতা ওর অপেক্ষা করছিল। এই নাও কেমিক্যাল ফার্টিলাইজার, যতটা মাত্রা লেখা আছে না ওখানে ততটাই দেবে, একটুও বেশি নয়। এই কেমিক্যাল ফার্টিলাইজারের ফলে নতুন নতুন টমেটো হবে। তার মানে আকারেও বাড়বে? হ্যাঁ, খুব ভালো কথা। পরের দিন কৃষ্ণ নিজের টমেটোর ক্ষেতে সেই কেমিক্যাল ফার্টিলাইজার দিল। দেখো কবিতা, আমাদের ক্ষেতের জন্য মাত্র 2 মুঠো কেমিক্যাল ফার্টিলাইজারই যথেষ্ট। ঠিক আছে, আমি মনে রাখবো। ফার্টিলাইজার দেওয়ার কিছুদিন পরেই ক্ষেতে বড় বড় লাল রসালো টমেটো হয়েছিল। এই কেমিক্যাল ফার্টিলাইজারটা তো দারুণ জিনিস। দেখো দেখো, কত বড় বড় টমেটো হয়েছে এবার। প্রায় 350 কিলো টমেটো তুলেছি। বাপ রে, আমাদের তো অনেক মুনাফা হবে, তাই না? হ্যাঁ, চলো এবার আমি শহরে যাই এগুলো বেচার জন্য। তুমি ওই ফার্টিলাইজারটা জলে গুলিয়ে ছিটিয়ে দিও, কিন্তু মাত্রা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, একদম। কৃষ্ণ সব টমেটো টেম্পোতে ভরে নিয়ে চলে গেল। এদিকে খেতে কবিতার ফার্টিলাইজার দেওয়ার কথা।
দু মুঠোতে এত ভালো টমেটো হয়েছে, আমি আরো 1 মুঠো মিশিয়ে দেব, তাহলে এর চেয়েও ভালো ফসল হবে। কবিতা 3 মুঠো ফার্টিলাইজার জলে গুলে গাছের ওপর ছড়িয়ে দিল। পরের ফসল আগের টমেটোগুলোর চাইতে আরো বড় ছিল। বাহ বাহ, এ তো অদ্ভুত জিনিস। এরপর কি হলো? কবিতা সব সময় প্রয়োজনের চেয়ে বেশি ফার্টিলাইজার জলে মিশিয়ে গাছের ওপর ছড়াতে লাগলো। আমাদের কিছুদিনের জন্য ফার্টিলাইজার দেওয়া উচিত না। কিন্তু কেন? কারণ অতিরিক্ত ফার্টিলাইজারে গাছ এবং মাটি দুটোরই ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে আবার কি ক্ষতি হবে? এ তো দারুণ জিনিস। কবিতা, প্রয়োজনের তুলনায় বেশি কোনো জিনিস ক্ষতিকারক হয়। তুমি আগামী 2 বার ফসলে কেমিক্যাল ফার্টিলাইজার ঢেলো না। ঠিক আছে, যেরকম তুমি বলো। কবিতা কৃষ্ণকে বলে তো দিয়েছিল, কিন্তু মনে মনে ওর আরো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার ইচ্ছে ছিল। আর তাই কৃষ্ণর বারণ করা সত্ত্বেও কবিতা গাছগুলোর ওপর কেমিক্যাল ফার্টিলাইজার ছড়ালো। পরের ফসলে অন্যবারের মতোই বড় বড় টমেটো হলো। কৃষ্ণ দেখে অবাক হয়ে গেল। এই টমেটোগুলো এত বড় কি করে হলো? তুমি কোথাও কেমিক্যাল ফার্টিলাইজার ছিটিয়ে দাওনি তো? না, আমি তো ছেটাইনি। হতে পারে আগের বারের কেমিক্যালের ফলেই হয়েছে। হ্যাঁ, হতেও পারে। কবিতা কৃষ্ণকে মিথ্যে বলে বলে গাছে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে থাকলো। কবিতার মাথায় বেশি মুনাফার লোভ ছিল। কয়েক মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে টমেটোর কিছু গাছ মরতে শুরু করলো। আরে রে রে, এ কি হলো? এ কি হলো? কাল অব্দি তো ঠিকই ছিল। হয়তো কেমিক্যাল ফার্টিলাইজারের জন্যই এমন হয়েছে। আমি এই গাছগুলো তুলে দিচ্ছি, এখানে নতুন গাছ লাগিয়ে দিই, না হলেই গোটা ক্ষেতে ছড়িয়ে যাবে। ঠিক আছে। কৃষ্ণ মৃত গাছগুলোকে তুলে সেখানে নতুন গাছ লাগালো, কিন্তু পরের দিন সেই গাছগুলোও মরে গেল। হে রাম, এসব কি হলো? এগুলো এভাবে কেন মরে যাচ্ছে? জানি না, আমি কৃষি বৈজ্ঞানিককে ডেকে আনছি। কৃষ্ণ পাশের কৃষি উদ্যোগ থেকে কৃষি বৈজ্ঞানিককে নিজের ক্ষেতে নিয়ে এলো। দেখুন, এই গাছগুলো কালই লাগিয়েছিলাম, আর আজ এগুলোর এই অবস্থা হয়েছে। আমাকে মাটি পরীক্ষা করে দেখতে হবে। বৈজ্ঞানিক মাটির স্যাম্পল নিয়ে নিল। যখন বৈজ্ঞানিক মাটির পরীক্ষা করলো, তখন মাটিতে প্রয়োজনের বেশি কেমিক্যালস ছিল। আপনাদের মাটি খারাপ হয়ে গেছে। প্রয়োজনের বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করায় সব মাটিতে শুধু কেমিক্যাল একেবারেই হয়ে গেছে। আর এখানে গাছ হওয়া খুবই মুশকিল। যে গাছগুলো এখানে বেঁচে আছে সেগুলোতে ভুলেও আর কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না। এই কথা শুনে দুজনেই, কৃষ্ণ আর কবিতা, হতবাক হয়ে গেল। এই সব কিছু আমার জন্য হয়েছে। তুমি বারণ করেছিলে, কিন্তু তাও আমি কেমিক্যাল ঢেলেই যাচ্ছিলাম। কবিতা নিজের লোভের দরুন আজ তার উর্বর ক্ষেতকে অনুর্বর বানিয়ে দিল। আজ যদি সে বিনা কেমিক্যালের চাষ করত, তাহলে হয়তো কম উপার্জন করত, কিন্তু ওদের ক্ষেত হতো উর্বর আর তাদের জীবনও হতো আনন্দময়।